বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও চলমান সহিংসতায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে। গাজার বা এমএসএফ জানিয়েছে, মাত্র 2 সপ্তাহে গাজা সিটি ক্লিনিকগুলোতে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার 3 গুণ বেড়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে। এমএসএফ জানিয়েছে, গত সপ্তাহে তাদের ক্লিনিকগুলোতে যেসব শিশু ও গর্ভবতী মায়েদের পরীক্ষা করা হয়েছে তাদের 1/4 অপুষ্টিতে ভুগছেন। মে মাসের তুলনায় গাজা সিটিতে এখন অপুষ্টিতে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে 4 গুণ। এদিকে বিশ্বব্যাপী 100টিরও বেশি দাতব্য সংস্থা অভিযোগ করেছে, ইচ্ছাকৃতভাবে গাজায় ত্রাণ ও খাদ্য সামগ্রী যেতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ, যাতে গাজাবাসী অনাহারে মারা যায়। আর সংস্থাগুলো মনে করছে ইসরায়েল এই নীতিকে অনাহারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এমএসএফ বলছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখন রোগীর পাশাপাশি ডাক্তাররাও বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত গাজায় দুর্ভিক্ষে কমপক্ষে 122 জন মারা গেছেন এবং গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের। গত 25 জুলাই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, গাজার 1/3 মানুষ কয়েকদিন ধরে না খেয়ে আছেন। এছাড়া প্রায় 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। গাজার চিকিৎসকদের মতে, যুদ্ধ ও দুর্ভিক্ষে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও গর্ভবতী মায়েরা এবং তাদের মৃত্যু আশঙ্কাও সবচেয়ে বেশি। বর্তমানে গাজায় গর্ভবতী মায়েদের অন্তত 50% অপুষ্টিতে ভুগছেন। অপুষ্টির কারণে আশঙ্কাজনকভাবে বেড়েছে গর্ভপাতের হারও। অনেক নবজাতকের ওজন কম, জন্ম হচ্ছে আগে ভাগে, এমনকি বিকলাঙ্গতাও পর্যন্ত দেখা যাচ্ছে। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের কারণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার, এমনকি নোংরা গ্লাভস পরতে বাধ্য হচ্ছেন ডাক্তাররা। এদিকে ইসরায়েল গাজার এই ক্ষুধা সংকটের দায় অস্বীকার করে এটিকে বিদেশি চক্রান্ত বলে দাবি করছে। তারা গাজায় সাহায্য বিতরণের ব্যর্থতার জন্য জাতিসংঘকে দায়ী করছে। আর জাতিসংঘের মতে, ইসরায়েলি বিধিনিষেধের কারণে তারা গাজার 400টি ত্রাণ বিতরণ পয়েন্ট ব্যবহার করতে পারছে না। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে গাজায় বিমানের মাধ্যমে ত্রাণ পাঠাতে অনুমতি দিয়েছে, কিন্তু প্রতিটি ফ্লাইটে অল্প সরবরাহ এবং বেশি খরচ হওয়া এটি কার্যকর সমাধান নয়। হামাস একে একটি রাজনৈতিক কৌশল হিসেবে বর্ণনা করেছে। গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে ইসরায়েল সম্প্রতি কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছে। 27 জুলাই রোববার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার 3টি ঘনবসতিপূর্ণ অঞ্চলে সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রাখা হচ্ছে। এসব এলাকা হল আল মাওয়াসি, ডের আল বালাহ এবং গাজা সিটি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এই বিরতির উদ্দেশ্য হল ত্রাণবাহী ট্রাক এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। ঘোষিত সময়ের মধ্যে নির্দিষ্ট রুটে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দেওয়া হবে, যাতে যুদ্ধের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত মানুষদের কিছুটা সহায়তা দেওয়া সম্ভব হয়। তবে কৌশলগত বিরতি বলতে পূর্ণ যুদ্ধবিরতি বোঝানো হচ্ছে না। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখার কৌশল। এর আওতায় ইসরায়েল সামরিক তৎপরতা সীমিত রাখবে, তবে অন্যান্য এলাকায় অভিযান অব্যাহত থাকবে। অর্থাৎ পুরো গাজা উপত্যকায় এই বিরতির আওতায় আসছে না। যদিও এটি কোনো নতুন পদক্ষেপ নয়। এর আগে 2024 সালের নভেম্বর মাসে গাজায় পোলিও টিকা কর্মসূচির জন্য এবং 2024 সালের জুনে ত্রাণ পরিবহনের জন্য এমন কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তখনও মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থা বলছে, গাজার পরিস্থিতি ভয়াবহ।
খাদ্য, পানি, ঔষধ এবং বিদ্যুতের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। UNWA এবং বিশ্ব খাদ্য সংস্থার মতে গাজার অন্তত 1/3 মানুষ কয়েকদিন ধরে কোনো খাবার পাচ্ছে না। শিশুদের মধ্যে অপুষ্টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে অন্তত 122 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 83 জনই শিশু। এই পরিস্থিতিকে সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে, যাতে অবরোধ তুলে দিয়ে গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন কৌশলগত বিরতি অবশ্যই একটি সহায়ক পদক্ষেপ, তবে এটি মূল সংকটের সমাধান নয়। অস্থায়ী বিরতির বদলে একটি পূর্ণ দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠায় গাজার জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও মানবিক সহায়তা নিশ্চিতের কথা বলছেন, তবে একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে প্রশ্ন উঠছে, এই কৌশলগত বিরতি আসলে মানবিক উদ্যোগ নাকি আন্তর্জাতিক চাপ সামলানোর একটি রাজনৈতিক কৌশল? এই মুহূর্তে গাজাবাসীদের জন্য প্রতিটি দিন জীবন মরণ সংগ্রাম। কৌশলগত বিরতি হয়তো স্বস্তির কিছু মুহূর্ত এনে দিতে পারে, তবে সংকট সমাধানে এটি যথেষ্ট নয়, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। প্রযুক্তি দক্ষতা যার, আগামীর বিশ্ব তার। গোটা বিশ্ব যখন এই নীতি মেনে চলছে, প্রযুক্তির উদ্ভাবনে নিজেদের সমৃদ্ধ করছে, তখন পিছিয়ে নেই চীনও। শিল্প ও বাণিজ্যের পর পশ্চিমাদের এ খাতেও টেক্কা দিতে বেইজিং এর এখন পূর্ণ মনোযোগ প্রযুক্তি খাতে। আর এই ভাবনার বাস্তবায়ন ঘটাতে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পূর্ব শর্ত শিক্ষা ও গবেষণায় ব্যাপক জোর দিয়েছে দেশটি, যার প্রমাণ মেলে বিজ্ঞান ও গবেষণামূলক জার্নাল নেচারে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং এর দিকে তাকালেও যেখানে ঐতিহ্যবাহী পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোকে টেক্কা দিচ্ছে চীনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর এই অবস্থায় প্রশ্ন উঠেছে, চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যি বিশ্বের সেরা? দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের আলোকে সেই সবই জানানোর চেষ্টা করব আমরা। বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের অবদানের হিসাব রাখতে 2016 সালে প্রথম প্রকাশ হয় নেচার ইন্ডেক্স। আর সেই সময় গবেষণায় চাইনিজ একাডেমি অব সায়েন্স তালিকায় শীর্ষে থাকলেও বাকিদের অবস্থা ছিল নাজুক। বিপরীতে শীর্ষ দেশে মার্কিন ও ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর দাপট ছিল চোখে পড়ার মতো, যেখানে হার্ভার্ড দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে, ফরাসি ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ ও জার্মানির ম্যাক্স প্লাঙ্ক সোসাইটি। আর পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে ছিল স্ট্যানফোর্ড ও MIT। সপ্তম ও অষ্টম স্থানে ছিল জার্মানির হেলমহোলটস অ্যাসোসিয়েশন অব জার্মান রিসার্চ সেন্টার্স ও টোকিও বিশ্ববিদ্যালয়। আর সবশেষ নবম ও দশম স্থানে ছিল অক্সফোর্ড ও ক্যামব্রিজ। এরপর সময় যত গড়িয়েছে, চীনা বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় ততই মনোযোগ বাড়িয়েছে। ধীরে ধীরে পাল্টে দিয়েছে নেচারের তালিকায় নিজেদের অবস্থান, পেছনে ফেলে দিয়েছে সেরা 10-এর প্রায় সব বিশ্ববিদ্যালয়কেই। বর্তমানে চীনের বাইরে সেরা 10-এ অবস্থান কেবল হার্ভার্ড ও ম্যাক্স প্লাঙ্ক সোসাইটির। তালিকায় তাদের অবস্থান যথাক্রমে দ্বিতীয় এবং নবম, যা প্রমাণ করে গবেষণায় চীনের সক্ষমতা ও দ্রুত উন্নতি। মাত্র 10 বছরেরও কম সময়ের ব্যবধানে গবেষণায় চীনা বিশ্ববিদ্যালয়গুলোর এতটা অগ্রগতির মূলে রয়েছে এ খাতে দেশটির ব্যাপক মনোযোগ। দ্য ইকোনমিস্টের দেওয়া তথ্য অনুযায়ী গত দশকে গবেষণা ও উন্নয়ন ব্যয় বছরে প্রায় 9% হারে বৃদ্ধি করেছে চীন। আর উচ্চশিক্ষা খাতের সম্মিলিত গবেষণা ও উন্নয়ন ব্যয়ে 2023 সালেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে ছাড়িয়ে গেছে চীন। গবেষণার বাইরে বিদেশে কর্মরত চীনা গবেষকদেরও দেশে ফিরিয়ে এনেছে বেইজিং, মনোযোগ দিয়েছে নিত্য নতুন গবেষণা ও প্রযুক্তির উদ্ভাবনে। এক্ষেত্রে অবশ্য তাদের বাড়তি সুবিধা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিও। সম্প্রতি উচ্চশিক্ষা খাতে গবেষণা ব্যয় হ্রাস টানার ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যাকে এ খাতে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে এখন মরিয়া বেইজিং।
গবেষণায় ব্যাপক মনোযোগ ও বিনিয়োগ বাড়ানোর সুফলও এরই মধ্যে পেতে শুরু করেছে বেইজিং। দেশটি এখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়েও বেশি প্রভাবশালী গবেষণাপত্র প্রকাশ করছে। আর রসায়ন প্রকৌশল ও ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে তো চীন এখন বিশ্ব সেরা। এছাড়াও উচ্চমানের কম্পিউটার বিজ্ঞান গবেষণাও করছে চীন। সম্প্রতি জোর দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায়, যা প্রমাণ এই সেক্টরে 2025 সালে চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের 4র্থ স্থানে উঠে আসা, যেটি কিনা আবার এআই কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেংয়ের শিক্ষা প্রতিষ্ঠান নামেও পরিচিত। গবেষণার অনেকগুলো সূচকে পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোকে টেক্কা দিলেও এখনো বেশ কিছু সেক্টরে পিছিয়ে চীন। দ্য ইকোনমিস্ট জানাচ্ছে 2025 সালের জার্নালে প্রকাশিত চীনা গবেষণার অর্ধেকেরও বেশি ছিল রসায়ন ও ভৌতবিজ্ঞান, অথচ স্বাস্থ্য ও জীববিজ্ঞানে এখনো পশ্চিমারাই আধিপত্য বিস্তার করছে। তবে এত কিছুর পরও সিএএস এর পাশাপাশি ঝেজিয়াং, পিকিং ও সিনহুয়া বিশ্ববিদ্যালয়গুলো এখন বিশ্বসেরাদের তালিকায়, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের চীনের গবেষণাধর্মী পড়াশোনায় আকৃষ্ট করছে। বছর কয়েক আগে রুশ তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বেশ হইচই করেছিল। এর কারণ নিশ্চয়ই সবারই জানা, যদিও পরে এ নিয়ে চুপসে যায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তারা বাস্তবতা বুঝতে পারে, কিন্তু তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, যিনি রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করার চেয়ে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু এখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি পুতিনের প্রতি আগের মনোভাব অনেকটাই পাল্টে ফেলেছেন। প্রশংসা থেকে এখন বিরক্তিতে চলে গেছেন। ট্রাম্প যে কাউকে শাস্তি দিতে বাণিজ্যিক চাপ প্রয়োগে দ্বিধা করেন না। আর তিনি যে কূটনৈতিক শিষ্টাচার বা পুরনো রীতিনীতি একেবারেই তোয়াক্কা করেন না, এটা তো বলাই বাহুল্য। দর্শক, ভূ রাজনীতির দোলাচলে চীনের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও ভারতের সঙ্গে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ভালো বন্ধু বলে ডাকেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের মন বোঝা যে বিশাল হ্যাপার বিষয়। কেন, কি নিয়ে যে পুতিনের উপর তিনি নাখোশ তাও পরিষ্কার নয়। হুমকি দিয়ে রেখেছেন ভারতকেও। চলুন ফরেন পলিসির প্রতিবেদনের আলোকে বিষয়গুলো আরেকটু বিস্তারিত জেনে আসি। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুরুটা যেভাবে এইসব আলোচনার সামনে আসছে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সেনেটর লিন্ডসে গ্রাহামের সাম্প্রতিক হুমকিতে। তিনি ফক্স নিউজকে বলেছেন, ভারত, ব্রাজিল ও চীন যদি রাশিয়া থেকে সস্তা দামে তেল কিনে যেতেই থাকে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের উপর 100% ট্যারিফ বসাবেন। গ্রাহাম বলেন, চীন, ভারত, ব্রাজিলের প্রতি আমার বার্তা হলো, যদি তোমরা সস্তা রুশ তেল কিনে এই যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করো, তাহলে আমরা তোমাদের অর্থনীতিকে চূর্ণ বিচূর্ণ করে দেব, কারণ তোমরা রক্তের দামে ব্যবসা করছো। গ্রাহামের এই মন্তব্যের কয়েকদিন আগেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের ওয়াশিংটনে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা যদি এখন বেইজিং, দিল্লি বা ব্রাজিলে বসে থাকো, তাহলে একটু সতর্ক হও, কারণ এই বিষয়গুলো তোমাদের উপর খুব কঠোরভাবে পড়তে পারে। ট্রাম্প এই 100% সেকেন্ডারি ট্যারিফের হুমকি প্রথম দেন জুলাইয়ের শুরুতে। তার দাবি ছিল, পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে 50 দিনের মধ্যে শান্তি চুক্তিতে না পৌঁছান, তাহলে এই ট্যারিফ কার্যকর হবে। ভারত এসব হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না বলেই মনে হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের জনগণের শক্তি নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের অগ্রাধিকার। আমরা বাজারের প্রস্তাব ও বৈশ্বিক পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নেই। এই বিষয়ে যে কোনো ধরনের দ্বিমুখী মানদণ্ডের বিরুদ্ধে আমরা সতর্কবার্তা দিতে চাই। এমন স্পষ্ট ও আত্মবিশ্বাসী অবস্থান ভারত আগেও নিয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল থেকেছে। পরে বাইডেন প্রশাসন ও ইউরোপীয় নেতারা একরকম তা মেনে নিতে বাধ্য হয়েছিলেন, কারণ তারা ভারতকে চীনের একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হিসেবে দেখেছেন। হার্টসন ইনস্টিটিউটের গবেষক অপর্ণা পান্ডে বলেন, এই ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক অগ্রাধিকার কেবল চীন নয়। ট্রাম্প একই সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন থেকে বেরিয়ে আসতে চান, কিন্তু পুতিনকে বোঝাতে কোনো কার্যকর পথ খুঁজে পাননি। ভারতের উপর চাপ দিতে গেলে জ্বালানি তেলের দিকটাই বড় হাতিয়ার হবে। রাশিয়া এখন ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ।
2025 সালের প্রথম 6 মাসে ভারতের জ্বালানি তেলের 35% এসেছে রাশিয়া থেকে। তবে ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এই হুমকিকে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেন, আমি মোটেও উদ্বিগ্ন না, আমরা 40টি দেশের কাছ থেকে তেল আমদানি করি, যদি কিছু হয় আমরা তা মোকাবেলা করব। ট্রাম্প, গ্রাহাম এবং রুটের নিশানায় থাকা অন্য দুটি দেশ চীন ও ব্রাজিল এখন ট্রাম্প প্রশাসনের কড়া বাণিজ্য নীতির শিকার। ব্রিক্স জোটের সদস্য এই 3 দেশের সাথেই এখন যুক্তরাষ্ট্রের কঠিন বাণিজ্য আলোচনা চলছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা ট্রাম্পের ট্যারিফ হুমকিকে অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ট্রাম্পকে তো বিশ্বের সম্রাট নির্বাচিত করা হয়নি। চীনের সাথে আমেরিকার আংশিক চুক্তি হলেও উত্তেজনা রয়েই গেছে। ভারতের ক্ষেত্রে ট্রাম্প কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিলেও তার পুতিন বিরক্তি সেটা উল্টে দিতে পারে বলে অনেকেরই ধারণা। অপর্ণা পান্ডে বলেন, এই প্রশাসন হয়তো ট্যারিফ বা নিষেধাজ্ঞা ব্যবহার করবে বাধ্য করানোর অস্ত্র হিসেবে। না চাইলেও এতে ভারতের উপর প্রভাব পড়বে। তার ভাষায়, ভারতের হাতে খুব বেশি বিকল্প নেই, সাবধানে বিচক্ষণ কূটনীতি প্রয়োগ করেই এগোতে হবে। তবে একই সাথে তিনি এটাও মনে করেন, ট্রাম্পের এই অনিশ্চিত চরিত্র ভারতের জন্য সুযোগও তৈরি করতে পারে। তিনি বলেন, বাণিজ্যিক আলোচনায় ভালোভাবে এগোয় তাহলে হয়তো প্রেসিডেন্ট ভারতকে বিশেষ ছাড়ও দিতে পারেন। ভারতকে শুধু যে চাপ আসবে তা সামলাতে হবে। ভুয়া ভিসা নথি দেখিয়ে প্রতারণার মাধ্যমে ব্রিটেনে প্রবেশ করছেন পাকিস্তানি অভিবাসীরা। আর এই নথিগুলো সরবরাহ করছেন এমন কিছু পরামর্শদাতা যারা প্রকাশ্যেই যুক্তরাজ্যের দুর্বল সীমান্ত নিরাপত্তার সুযোগ নিচ্ছেন। দেশটির হোম অফিস এমন সব ভিসা আবেদন অনুমোদন দিচ্ছে যার জন্য পাকিস্তানি অভিবাসীরা 50,000 পাউন্ড পর্যন্ত খরচ করছেন, যদিও এসব নথি ভুল এবং প্রতারণায় ভরা। এমন প্রতারণায় পিছিয়ে নেই বাংলাদেশিরাও। এমনই একটি আবেদনপত্র সংগ্রহ করে এই ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। সেই প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেই কিভাবে অভিবাসীরা প্রবেশ করছেন ব্রিটেনে, যাওয়ার পরে কি করছেন তারা, আর এই প্রক্রিয়ায় লাভ হচ্ছে কাদের। টেলিগ্রাফ যে আবেদনপত্রটি সংগ্রহ করেছে তাতে একটি ভুয়া হাসপাতালের পক্ষ থেকে একজন ব্যক্তির জন্য চাকরির রেফারেন্স ছিল। টেলিগ্রাফের একজন প্রতিবেদক ছদ্মবেশে ইউকে ভিসা আবেদনকারীর হিসেবে ওই একই ভুয়া নথি প্রস্তুতকারী পরামর্শদাতার সাথে যোগাযোগ করেন। ওই পরামর্শদাতা দাবি করেন ভিসা আবেদনে 98% সফলতার নিশ্চয়তা রয়েছে এবং 3 মাসের মধ্যেই যুক্তরাজ্যে প্রবেশ সম্ভব। এই প্রতারণার মূল হোতা হিসেবে উঠে এসেছে সাইয়েদ কামরান হায়দারের নাম। হায়দার কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে অবস্থিত মিরপুর ভিসা কনসালটেন্সি বা এমভিসি নামে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি প্রকাশ্যেই অনলাইনে যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থী ব্যবস্থার ফাঁক-ফোকর তুলে ধরেন। 2024 সালে যুক্তরাজ্যে 10,542 জন পাকিস্তানি আশ্রয় আবেদন করেন, যেটি অন্য যে কোনো দেশের তুলনায় বেশি এবং আগের বছরের তুলনায় 80% বেশি। যদিও পাকিস্তানিরা কখনোই ছোট নৌকা দিয়ে ব্রিটেনে প্রবেশকারী শীর্ষ 10 দেশের তালিকায় ছিল না। ইমিগ্রেশন আইনজীবী হারজাব ভাঙ্গার বলেন, তাদের ছোট নৌকায় আসার প্রয়োজন হয় না, কারণ তারা ভিসা নিয়ে আসে, আর যারা ভিসা নিয়ে এসে আর ফিরে যায় না তাদের সংখ্যা সবচেয়ে বেশি। টেলিগ্রাফ যে ভুয়া নথিপত্র পেয়েছে তার মধ্যে রয়েছে একটি জাল সিভি এবং কর্ম অভিজ্ঞতা সম্পর্কিত একটি চিঠি, যা এমভিসির তৈরি। এসব নথি ব্যবহার করে যুক্তরাজ্যের একটি ওয়ার্ক পারমিট ভিসা আবেদন জমা দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেটি অনুমোদনও পেয়েছে। যে ভুয়া চিঠি দেখিয়ে ওই অভিবাসীর আবেদন গৃহীত হয় সেটি ছিল রিয়াজ ইন্টারন্যাশনাল হাসপাতালের নামে তৈরি। এতে দাবি করা হয় ওই ব্যক্তি 2019 সালের 1 মার্চ থেকে 2020 সালের 5 মে পর্যন্ত ওই হাসপাতালে নার্সিং কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। এই চিঠিতে ছিল অসংখ্য ব্যাকরণগত ভুল এবং যেই দায়িত্ব পালনের বর্ণনা দেওয়া হয়েছিল তা পুরোপুরি অর্থহীন। পরবর্তীতে টেলিগ্রাফ দেখতে পায় যে প্রকৃতপক্ষে রিয়াজ ইন্টারন্যাশনাল হাসপাতাল শুধুমাত্র 2012 থেকে 2014 সাল পর্যন্ত বিদ্যমান ছিল। হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার রিয়াজ আহমেদ টেলিগ্রাফকে জানান যে চিঠিটি একটি ভুয়া সনদ, যেখানে হাসপাতালের কোনো সরকারি সিলমোহর বা বৈধ স্বাক্ষর ছিল না। তিনি আরো নিশ্চিত করেন যে ওই চিঠিতে যে ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া ছিল তা পুরনো ও ভুল এবং বর্তমানে তা ব্যবহারও হচ্ছে না। টেলিগ্রাফ ওই নম্বরে ফোন করলেও কেউ সাড়া দেয়নি। আরেক আবেদনকারীর জন্য এমভিসির তৈরি করা ভুয়া সিভিতেও রিয়াজ ইন্টারন্যাশনাল হাসপাতালে কর্মসংস্থানের দাবি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল তিনি জরুরি আঘাতের চিকিৎসা দেন।
এসব ভুয়া নথিপত্র দিয়ে ওই ব্যক্তি 2023 সালে যুক্তরাজ্যে প্রবেশের জন্য স্কিল্ড ওয়ার্কার ভিসা পান এবং ধারণা করা হয় সেই থেকে তিনি ব্রিটেনেই আছেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা প্রথমে ওয়ার্কিং ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেন, পরবর্তীতে তারা আশ্রয় আবেদন করলেও তাদের কাজ করার অধিকার রয়ে যায়। একই সাথে হোম অফিস ভিসা আবেদন প্রক্রিয়াও পরিচালনা করতে থাকে। টেলিগ্রাফের অনুসন্ধান অনুযায়ী এমভিসি এসব ভুয়া ভিসা প্যাকেজের জন্য প্রতি ক্লায়েন্টের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা করে আদায় করেছে। এমভিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হায়দার একাধিক ইউটিউব ভিডিওতে দাবি করেছেন, ভিসা নিশ্চিত হওয়ার পরই মূল টাকা নেওয়া হয়। তার প্রতিষ্ঠানের মাধ্যমে 120 জন ক্লায়েন্ট ইতোমধ্যেই ব্রিটেনে প্রবেশ করেছেন। এই ধরনের প্রতারণামূলক ভিসা প্যাকেজে মূলত একটি জাল চাকরির অফার লেটার, একটি ভুয়া সিভি, ভুয়া অভিজ্ঞতা সনদ এবং ভিসা আবেদনে ব্যবহারের জন্য জাল প্রতিষ্ঠান বা কোম্পানির তথ্য থাকে। এসব দিয়ে স্কিল্ড ওয়ার্কার ভিসা আবেদনের প্রক্রিয়া চালানো হয়, কখনো কখনো যা ব্রিটেনের হোম অফিস যাচাই না করেই অনুমোদন দিয়ে দেয়। টেলিগ্রাফের অনুসন্ধানে দেখা গেছে, এমভিসির মাধ্যমে করা বেশিরভাগ আবেদনপত্রে ছিল সম্পূর্ণ ভুয়া তথ্য। তবুও যুক্তরাজ্যের হোম অফিস সেগুলো যাচাই না করেই ভিসা প্রদান করেছে। এই আবেদনগুলোতে প্রার্থীদের ভুয়া কাজের অভিজ্ঞতা, জাল চাকরির অফার এবং ভুয়া কোম্পানি থেকে ইস্যু করা চুক্তিপত্র ছিল। হায়দার এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যেন তিনি একজন ফ্যাসিলিটেটর, কিন্তু আদতে তিনি একটি প্রতারণা চক্রের মূল হোতা, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত থেকে আসা লোকজনকে লাখ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ব্রিটেনে ঢুকিয়ে দেওয়া হয়। হায়দারের এজেন্টরা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে এমন লোকজনকে টার্গেট করে যারা যুক্তরাজ্যে কাজ করতে আগ্রহী কিন্তু উপযুক্ত সুযোগ পাচ্ছেন না। তাদের টোপ দেওয়া হয়, তোমার ডিগ্রি থাকুক বা না থাকুক, ইংরেজি জানো বা না জানো, ভিসা পাওয়া যাবে, শুধু টাকা লাগবে। একজন বাংলাদেশি নাগরিক জানান, তিনি ইউকেতে ক্লিনারের চাকরির ভিসা পেতে হায়দারের মাধ্যমে 18 লাখ টাকা দিয়েছেন, কিন্তু ব্রিটেনে পৌঁছে দেখেন কোনো চাকরিই নেই। প্রতিবেদনের এক পর্যায়ে হায়দার নিজেই জানান, তিনি নিজেও ভুয়া ভিসার মাধ্যমে ইউকে এসেছিলেন এবং এখন তিনি একই প্রক্রিয়ায় অন্যদের প্রবেশ করাচ্ছেন। প্রশ্ন ওঠে, এই বিশাল ভিসা বাণিজ্যের তথ্য যুক্তরাজ্যের হোম অফিস কি জানে না? অনেক বিশেষজ্ঞ বলছেন, হয় হোম অফিস জানে না অথবা ইচ্ছাকৃতভাবে বিষয়টি উপেক্ষা করছে। একজন ইমিগ্রেশন আইনজীবী বলেন, এটা সম্ভব নয় যে হোম অফিস এসব কিছুই জানে না, বরং অনেক সময় তারা অভিযোগ পাওয়ার পরেও পদক্ষেপ নেয় না। যদিও হোম অফিস বলছে তারা নিয়মিতভাবে এসব কোম্পানি পরিদর্শন করে এবং অসঙ্গতি পেলে স্পন্সর লাইসেন্স বাতিল করে দেয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু ভুয়া কোম্পানি বছরের পর বছর ধরে এই কাজ করে যাচ্ছে। এক অনুমান অনুযায়ী গত 5 বছরে এই চক্রের মাধ্যমে শুধু বাংলাদেশ ও পাকিস্তান থেকেই প্রায় 20,000-এরও বেশি লোক যুক্তরাজ্যে ঢুকেছে। এর পেছনে লেনদেন হয়েছে কয়েক কোটি পাউন্ডেরও বেশি অর্থ। সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে 2022 সালের নভেম্বরে মালয়েশিয়ার ক্ষমতায় আসেন আনোয়ার ইব্রাহিম, কিন্তু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে বাড়তে থাকে জনসাধারণের অসন্তোষ। আর সেই জনরোষ এবার রূপ নিয়েছে আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের আন্দোলনে। 26 জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের বেশিরভাগই কালো টি শার্ট ও মাথায় তুরুন আনোয়ার লেখা ব্যান্ডানা পরেছিলেন, যার অর্থ সরে দাঁড়াও আনোয়ার। 2022 সালে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর থেকে এটিই ছিল প্রথম বড় জনসমাবেশ। বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারার সামনে জড়ো হন। এরপর শহরের স্বাধীনতা স্কয়ারে শীর্ষ বিরোধী নেতারা বক্তৃতা দেন। পুলিশের ধারণা কমপক্ষে 18,000 বিক্ষোভকারী সেখানে উপস্থিত ছিলেন। চলতি মাসে 100 বছর বয়স পূর্ণ করা দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদও এতে অংশ নেন। মাহাতির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন। আনোয়ার ইব্রাহিম দুর্নীতি, স্বজনপ্রীতি ও গোষ্ঠীপ্রীতির বিরুদ্ধে লড়াই এবং রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হন, কিন্তু বিরোধীদের অভিযোগ তিনি কেবলই আশ্বাস দিয়ে যাচ্ছেন, বাস্তবে কিছুই করছেন না। বিক্ষোভকারীরা মনে করেন আনোয়ার তার প্রতিশ্রুত সংস্কার ও স্বচ্ছতা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন।
আজ আমি এখানে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। বর্তমান পরিস্থিতির দিকে তাকালেই দেখা যাবে যে আমাদের অর্থনীতি হুমকির মুখে। আনোয়ার ইব্রাহিম বিক্রয় পরিষেবা কর আরোপ করেছেন এবং বিদ্যুতের শুল্ক বাড়িয়েছেন। আমরা সকলেই জানি যে এখন খাবার কেনা আরো ব্যয়বহুল হয়ে উঠবে। আমি জানি না সাধারণ মানুষ এই ভার কিভাবে বহন করবে। এই করগুলো প্রস্তুতকারকদের উপর আরোপ করা হয়, তাই এগুলো স্বয়ংক্রিয়ভাবে খাবারের দামকে প্রভাবিত করবে। জনরোষ কমাতে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা ও জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তবে এসব উদ্যোগ বিক্ষোভকারীদের থামাতে পারেনি। তাদের দাবি, কেবল স্বল্পমেয়াদী আর্থিক অনুদানে পরিবর্তন আসবে না, আনোয়ার সরকারকে বাস্তব সংস্কার দেখাতে হবে, নয়তো তাকে বিদায় নিতে হবে। আনোয়ার ইব্রাহিম গত প্রায় 3 বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার মেয়াদকালে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া সম্প্রতি সরকার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার পর আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। দলীয় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হঠাৎ বন্ধ করার ইস্যুতে আনোয়ার ইব্রাহিমের দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতিও প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে সহপ্রধানমন্ত্রী আহমদ জাম্বিদ হামিদের 47টি মামলা হঠাৎ বন্ধ হওয়ায় সরকারের অভ্যন্তরেই সমালোচনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি মেরডেকো সেন্টার ফর অপিনিয়ন রিসার্চ কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, মালয়েশিয়ার 55% ভোটার আনোয়ার ইব্রাহিমের কাজের প্রতি সন্তুষ্ট। তবে রাজনৈতিক নেতাদের সমর্থন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ মালয়েশিয়ার সরকার বিরোধী এই চলমান আন্দোলনের ক্ষমতাকে শক্তিশালী করেছে, যা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথ সুগম করতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।